আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি আরেকটি লাইভ ক্লাস নিয়ে ফর মাই বিউপি অ্যাসপিরেন্টস অ্যান্ড আজকে আমাদের টপিক হলো আবারও ইংলিশের আরেকটা সলভ ক্লাস। তো সবাই আস্তে আস্তে আমাকে জয়েন করে ফেলবেন এবং জয়েন করার সাথে সাথে সবাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে আমাকে জয়েন করছেন আর আপনাদের বিউপির প্রিপারেশন কেমন যাচ্ছে। আমি ক্লাস নেওয়া শুরু করেছি আপনাদের সঙ্গে কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে। আই হোপ সবাই এখন রিগারাসলি বিউপির প্রিপারেশন স্টার্ট করে দিয়েছেন বিকজ ইটস ভেরি নেসেসারি। কারণ আমরা জানি বিউপির অ্যাডমিশন টেস্ট কিন্তু অন্য সকল ইউনিভার্সিটির আগে হয়ে থাকে। সো এটা কিন্তু আপনাদের রেজাল্টের পরপরই সাথে সাথে আপনাদের এক্সামটাতে বসতে হবে। সো এখন থেকে কিন্তু আমাদের প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। আজকে আমরা ইংলিশ পার্টটা দেখব আপনাদের অ্যাডমিশনের জন্য, আমার বিউপি অ্যাসপিরেন্টসদের জন্য। তাহলে হচ্ছে কি আমাকে সবাই জয়েন করার সাথে সাথে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাকে জয়েন করছেন আর আপনাদের বিউপির প্রিপারেশন কেমন যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি প্রত্যয় ভাই আমাদেরকে নড়াইল থেকে জয়েন করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ভাইয়া। আর যারা আমাকে জয়েন করছেন তারা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে এই ভিডিওটা শেয়ার করে দিবেন অথবা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝখানেও শেয়ার করে দিবেন এই ভিডিওটা, যাতে হলো কি আপনার ফ্রেন্ডসদের মধ্যে যারা আছে বিউপির অ্যাসপিরেন্টস, যারা প্রিপারেশন নিচ্ছে বিউপির অ্যাডমিশনের জন্য, তারা যাতে এই ক্লাসটাতে জয়েন করে ফেলতে পারে এবং সাথে আমার সঙ্গে আনসারও করতে পারে সবগুলা। তারেক ভাইয়া বলছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আজকে? আচ্ছা, সবাইকে একটু জানিয়ে দিই আজকে আমরা ইংলিশ পার্টটা দেখব, ইংলিশ অংশটা দেখব আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করব। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি এন্ড জাস্ট লাইক আই প্রমিসড আমি আজকের ক্লাসেও চলে আসলাম আপনাদেরকে হেল্প করতে ইংলিশ পার্টটা নিয়ে। সো আজকে আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা জয়েন করে ফেলবো এবং জয়েন করার সাথে সাথে অবশ্যই আমার সঙ্গে কমেন্টে ইন্টারঅ্যাকশন করবেন যাতে আমি জানতে পারি আমার স্টুডেন্টরা কতটা সিরিয়াস ক্লাসগুলো নিয়ে। আমি দেখছি সামিরা আপু আমাদেরকে বরিশাল থেকে জয়েন করেছেন, রাগিব নূর ভাইয়া আমাদেরকে রাজশাহী থেকে জয়েন করে ফেলেছেন। আচ্ছা, শান ভাই আমাদেরকে হাই জানাচ্ছেন, হ্যালো ভাইয়া কেমন আছেন। বগুড়া থেকে আমাদেরকে জান্নাতুল মাওয়া জিমু আপু জয়েন করেছেন। আচ্ছা, নাইম হোসেন ভাইয়া আমাদেরকে সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একজন রেগুলার স্টুডেন্ট দেখে খুব ভালো লাগলো। নাইম হোসেন ভাইয়া ওয়ান অফ আওয়ার রেগুলার স্টুডেন্টস এন্ড উনি অনেক ট্রাই করে আমাদের সব প্রশ্নের উত্তর দিতে। উনি প্রপারলি প্রিপারেশন নিচ্ছেন আমরা যা বুঝলাম। আসলে নোয়াখালী থেকে প্রলদ ভাই আমাদেরকে জয়েন করেছেন, ফাহিম ভাই আমাদেরকে জয়েন করে ফেলেছেন, হাসনান ভাই আমাদেরকে জয়েন করেছেন, রাফি ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, সাদিক ভাই আমাদের সঙ্গে রাজশাহী থেকে আছেন। সবার প্রিপারেশন কেমন যাচ্ছে বিউপির জন্য অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি জানতে চাই আমার স্টুডেন্টরা কোন জায়গায় স্ট্রাগল করে, স্পেসিফিকলি ইংলিশ নিয়ে আপনারা কোন জিনিসে স্ট্রাগল করছেন আমাকে অবশ্যই জানাবেন। যে আপু ভোকাবুলারি তো অনেক কঠিন লাগছে, গ্রামারের এই যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে অনেক কঠিন লাগছে, এরকম টাইপের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি বিউপির অ্যাডমিশন রিলেটেডও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে দিয়ে দিবেন, আমি সবার কোয়েরিজগুলা আনসার করার চেষ্টা করব। ফরিদপুর থেকে ফাহমিদা আপু আমাদেরকে জয়েন করেছেন, ঢাকার ক্যান্টনমেন্ট থেকে জয়েন করেছেন তাসকিন ভাইয়া, নোয়াখালী থেকে ইমন দাস ভাই আমাদেরকে জয়েন করে ফেলেছেন। আচ্ছা, সবাই আমাকে আস্তে আস্তে জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর অবশ্যই আপনাদের কোনো ফ্রেন্ড থাকলে যারা বিউপির অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও অবশ্যই কমেন্ট বক্সে ট্যাগ করে দিবেন, না হলে ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে তারাও আমার ক্লাসটা আজকে করে ফেলতে পারে। আমরা তো ফেসবুকে স্ক্রল করতেই থাকি তাই না? সো দ্যাটস ওয়াই হলো কি আমরা যখন ফেসবুকে স্ক্রল করছি সো আমরা তখনই ক্লাসটা সাথে করে ফেললে অনেক ভালো হবে আমাদের জন্য, টাইমটা ওয়েস্ট হবে না। আচ্ছা, সাব্বির ভাই আমাদেরকে পাবনা থেকে জয়েন করে ফেলেছেন, ময়মনসিংহ থেকে পণ্ডিত ভাইয়া জয়েন করেছেন, মারিহানজি ভাইয়া আপু আমাদেরকে ময়মনসিংহ থেকে জয়েন করে ফেলেছেন। ভাইয়া রাগিব নূর ভাইয়া আমাদেরকে বলছেন ইংলিশ সাবজেক্ট পুরোটাই হার্ড লাগে।
আচ্ছা, আমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাই তাহলে কিন্তু আমাদের হার্ড লাগবে না। আপনি আগে পিন পয়েন্ট করার চেষ্টা করেন আপনার এই অ্যাডমিশন রিলেটেড কোন স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন হার্ড লাগে। অ্যানালজি হার্ড লাগে, ভোকাবুলারিজ হার্ড লাগে, সিনোনিম অ্যান্টোনিমস হার্ড লাগে, কোন জিনিসটা হার্ড লাগে আগে আপনি একটু নিজে আইডেন্টিফাই করার চেষ্টা করেন, এরপর ওভাবে আগান, তাহলেই কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ইংলিশ সাবজেক্ট আর পুরোটাই হার্ড লাগবে না। আচ্ছা, আমাদেরকে সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলেছেন। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসেও কিছু কোয়েশ্চেন সলভ করেছিলাম, আর ওই কোয়েশ্চেন সলভই আমরা এখন করছি, কারণ কোয়েশ্চেন সলভিং কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যত বেশি কোয়েশ্চেন সলভ করবেন তত প্যাটার্নটার সাথে আপনারা পরিচিত হবেন। সো আপনাদের কিন্তু কোয়েশ্চেন সলভ করে অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্নটা কি আমাদের? দ্য বয় ইজ রানিং অ্যারাউন্ড অ্যাজ ইফ হি, একটা বি ভার্ব, দেন হচ্ছে কি ম্যাড, অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। তাহলে বি ভার্ব এখানের মধ্যে কোন বি ভার্বটা এখানে বসবে এই জিনিসটাই আমরা নির্ণয় করার চেষ্টা করব। দ্য বয় ইজ রানিং অ্যারাউন্ড অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। তো এখানের মধ্যে অ্যাজ ইফ এর পর আপনাদের কি মনে হয় কোন ভার্বটা এখানে বসবে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। অনেকে বলছেন ওয়্যার, অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। আচ্ছা, আলভিন ভাইয়া বলছেন ওয়্যার, আমাকে সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দীপ্ত ভাইয়া বলছেন ওয়্যার। আচ্ছা, আমি কমেন্ট সেকশনে অনেক কিছু পেয়ে যাচ্ছি অলরেডি। সবাই আমাকে অনেকজনই কারেক্ট আনসার দিচ্ছেন, দেখে অনেক ভালো লাগছে। আমার স্টুডেন্টরা অনেকেই পারে। আচ্ছা, সাইফুল ভাইয়াও বলছেন ওয়্যার হবে। যারা ওয়্যার বলছেন ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এখানের মধ্যে ওয়্যার বি ভার্বটা হবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপর উইশ, এরকম টাইপের ওয়ার্ডের পরে সাবজেক্ট যেটাই থাকুক না কেন ভার্ব কিন্তু ওয়্যার হবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? এই জিনিসটা হচ্ছে আপনার গিভ অ্যাওয়ে। অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো যদি থাকে তাহলে কিন্তু সাবজেক্ট যেটাই হোক না কেন, এখানে সাবজেক্ট কি দ্য বয়, সাবজেক্ট যেটাই হোক না কেন এখানে বি ভার্ব কিন্তু অলওয়েজ ওয়্যার হবে। অলরাইট, 1 second, sorry for the technical difficulty. আচ্ছা, we are back again. So as if, as though এগুলা থাকলে where বসে, সাবজেক্ট যেটাই হোক না কেন এই as if, as though থাকলে আপনি কিন্তু where-টাই বসাবেন, which is option C. So যারা option C আনসার করেছেন you guys are absolutely correct. আমাদের একটা প্রশ্ন স্কিপ হয়েছে, which is number 1. What is the antonym of instinctively? Antonym মানে কি অপোজিট ওয়ার্ড, তাই না? সিনোনিম মানে সিমিলার ওয়ার্ড। তাহলে ইনস্টিংক্টিভলি এই ওয়ার্ডটার হচ্ছে কি আপনি যদি মিনিংটা জানেন তাহলে হলো কি আপনার সুন্দর মতো অ্যান্টোনিমটাও বের হয়ে যাওয়ার কথা। তাহলে ইনস্টিংক্টিভলি ওয়ার্ডটার মিনিংটা কি আমাকে একটু বুঝাইয়া বলবেন। ইনস্টিংক্টিভলি ওয়ার্ডটার মিনিং হলো ন্যাচারালি যেটা আসে, যেটা আমাদের ভিতর থেকে আসে। ইনস্টিংক্ট শব্দটার মিনিংটা জানা থাকলেই কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাই, এটার আনসারটা পেয়ে যাই। তাহলে ইনস্টিংক্ট মানে আমাদের ভিতর থেকে গাট ফিলিং থেকে যেটা আসে, আমাদের ন্যাচারালি যে ফিলিংটা আসে ওটাকে ইনস্টিংক্ট বলি। ইনস্টিংক্টিভলি ইজ জাস্ট আনাদার ফর্ম অফ দ্য ওয়ার্ড ইনস্টিংক্ট। তাহলে ইনস্টিংক্ট যদি ন্যাচারালি যে জিনিসটা আসে ওইটা হয় তাহলে এটার অপোজিটটা কি হবে আমাদের এখানের মধ্যে? ফান্ডামেন্টালি, ইনটুইটিভলি, ন্যাচারালি নাকি আর্টিফিশিয়ালি? ন্যাচারালি তো হবে না, আমরা অলরেডি বুঝছি, কারণ ন্যাচারালি মানেই হচ্ছে কি যেটা আমাদের ভিতর থেকে আসে। অলরাইট, তাহলে এটার অপোজিটটা কি? ন্যাচারালির অপোজিটটা কি? যেটা ন্যাচারালি আসে আর হচ্ছে কি ন্যাচারালির অপোজিটটাই আমাকে খুঁজে বের করতে হবে। আমি পুরোপুরি আনসার দিয়ে দিলাম, আই হোপ আমার স্টুডেন্টরা এখন আমাকে আনসার করতে পারবেন। অলরেডি আমাকে দীপ্ত ভাইয়া বলেছেন, আচ্ছা জান্নাত আপু বলছেন ডি, আচ্ছা অনেকে আমাকে বলছেন ডি হবে। সাইফ ভাইয়া বলছেন আর্টিফিশিয়ালি। আচ্ছা ওকে, সবাই আমাকে ডি বলছেন which is artificially and you guys are absolutely correct, the answer is artificially. alright,
তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করতে পারি, কারণ ইনস্টিংটিভলি যদি ন্যাচারালি হয় তাহলে ওটার অপোজিট মিনিংটা কি দাঁড়ায়, আমাদের অপোজিট মিনিংটা দাঁড়ায় আমাদের আর্টিফিশিয়ালি, যেটা আমরা ন্যাচারালি পাই না, আর্টিফিশিয়ালি পাই। তাহলে আমাদের নেক্সটটা হলো কি, what is the synonym of perseverance? alright, synonym কি, তাহলে similar word, আমরা অলরেডি একটা অ্যান্টোনিম সলভ করেছি, এখন আমরা একটা সিনোনিম দেখে নিব। perseverance ওয়ার্ডটার সিনোনিম কি হবে, এটার সাথে মিনিং কোন ওয়ার্ডটার এখানে সবচেয়ে বেশি মিলে। অলরাইট, এখানের মধ্যে perseverance মানে কি, perseverance মানে হলো কোনো কিছু জন্য লেগে থাকা। ওকে, আপনি ধরেন হচ্ছে কি অনেক দিন ধরে জব হান্টিং করছেন কিন্তু অনেক দিন ধরে কোনো সাকসেস পাচ্ছেন না জিনিসটাতে, তখন আপনি কি বলবেন যে আপনি অনেক পারসিভারেন্স শো করেছেন, আপনি জিনিসটাতে ট্রাই হার্ড করে গিয়েছেন, ওয়ার্ক হার্ড করে গিয়েছেন। এই লেগে থাকার যে টেন্ডেন্সিটা থাকে অনেকের, এই হ্যাবিটটাকে বলা হয় পারসিভারেন্স, মানে লেগে থাকা। তাহলে এটার এটার আনসারটা কি হবে এটার, তাহলে সিনোনিম ওয়ার্ডটা কি, পারসিস্টেন্স, ডাউট, ইনডোলেন্স নাকি অ্যাভারশন। অ্যাভারশন মানে আমরা কি জানি, যে কোনো কিছুর প্রতি ডিসলাইক শো করা, তাই না? আই হ্যাভ অ্যান অ্যাভারশন টুয়ার্ডস কফি, ধরেন আমার কফি ভালো লাগে না, আমার কফির প্রতি একটা অ্যাভারশন আছে, মানে একটা ডিসলাইক আছে, তাহলে অ্যাভারশন ওয়ার্ডটাও হবে না। তাহলে আমরা এখানে বাকি তিনটার মধ্যে কোনটা বলতে পারি, আমি অলরেডি একটা আপনাদেরকে মিনিং বলে একদম বাদ দিয়ে দিয়েছি, বাকি তিনটার মধ্যে পারসিভারেন্স শব্দটার সঙ্গে কোনটা সবচেয়ে বেশি মিলে। 3 অনেকে বলছেন এ, রাগিব ভাইয়া বলছেন এ, মন্ডল ভাইয়া বলছেন এ, নির্জনা আপু বলছেন এ, আচ্ছা আমাকে অনেকে বলছেন এ হবে। আমাকে অনেকে আনসার দিয়ে দিচ্ছেন এ, আয়াতুল হকিম ভাইয়া বলছেন এ, সাহেব ভাইয়া বলছেন পারসিস্টেন্স, পারসিভারেন্স ওয়ার্ডটার সিনোনিম ওয়ার্ড বলছেন পারসিস্টেন্স। yes, it is right, you guys are absolutely 100% right. I knew যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলে, একটু হিন্ট দিয়ে দিলে আপনারা সাথে সাথে বুঝে যাবেন এটা অ্যাকচুয়ালি আনসারটা হবে পারসিভারেন্স, which is persistence, একই মিনিং, দুইটা মানেই হচ্ছে কি even after a lot of failures, not failure exactly, অনেক দিন ধরে সাকসেস না পাওয়ার পরও যদি আপনি হার্ড ওয়ার্ক করে যান তাহলে ওই জিনিসটাকে বলা হয় পারসিভারেন্স শো করা। সো ইট উইল বি পারসিস্টেন্স, কারণ দুইটাই সিনোনিমাস ওয়ার্ড, দুইটার মিনিং ইজ সেম। তাহলে আমরা নেক্সটটাতে মুভ অন করলাম। হু রোট দ্য বুক ম্যান অ্যান্ড সুপারম্যান, এখানের মধ্যে একটু মিস্টেক আছে, এই দুটো আমরা ইগনোর করব। দ্য নেম অফ দ্য বুক ইজ ম্যান অ্যান্ড সুপারম্যান। সো এই ক্ষেত্রে আপনার আনসারটা কি হবে, ম্যান অ্যান্ড সুপারম্যান বইটা কে লিখেছে, উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, জর্জ বার্নার্ড শ নাকি পিবি শেলি? সো বেসিক্যালি এটা আমাদের লিটারেচার রিলেটেড কোয়েশ্চেন, তাই না? আমরা অনেক দিন ধরে লিটারেচার রিলেটেড কোয়েশ্চেন সলভ করছি। আমি কি বলছিলাম, লিটারেচার এরকম ইংলিশ লিটারেচার রিলেটেড কিছু ফেমাস আপনাদের বই, ওদের রাইটারদের নাম জানা থাকতে হবে, উপন্যাসের নাম জানা থাকতে হবে, আর এগুলো আমরা পেয়ে যাবো মোস্টলি ইএফটি বই থেকে। সো আমাদের কিন্তু ইএফটি বইটা ভালোভাবে মুখস্থ থাকতে হবে, মনে রাখতে হবে অ্যাটলিস্ট। তাহলে নাম্বার 4 এর আনসারটা কি হবে, হু রোট দ্য বুক ম্যান অ্যান্ড সুপারম্যান? হোয়াট ডু ইউ থিংক? আচ্ছা আমি দেখছি অনেকে সি বলছেন আমাকে, আচ্ছা আমাকে অনেকে আনসার দিয়ে দিচ্ছেন, আমি এক এক টাইপের আনসার পাচ্ছি। আচ্ছা দেখে খুব ভালো লাগলো, এটারও আনসার সবাই মোটামুটি কারেক্ট দিচ্ছেন, আর যারা ভুল দিচ্ছেন, যারা বলছেন এ, যেমন মমিন ভাইয়া বলছেন এ, আর হচ্ছে কি অনেকে বলছেন এ, ইউ গাইজ আর রং, বাট নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ভুল হতেই পারে আমাদের। ম্যান অ্যান্ড সুপারম্যান এই জিনিসটা কিন্তু সি, জর্জ বার্নার্ড শ এর লেখা একটা বই। অলরাইট, এটার উপর নাটক করা হয়, সো ইটস অ্যাকচুয়ালি আ নাটক, ম্যান অ্যান্ড সুপারম্যান। So the answer is C, George Bernard Shaw. You guys are absolutely correct. Obaidul Hassan, Jimik, সবাই আপনারা correct. Thank you so much for answering.
তাহলে আমরা কারেক্ট আনসারটা পেয়ে গেলাম। তুহিন ভাইয়া বলছেন ডি হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটার আনসারটা হবে সি। তাহলে আমরা নাম্বার 5 এ চলে আসি। হি ইজ ট্রেমবলিং ড্যাশ ফিয়ার। হি ইজ ট্রেমবলিং ড্যাশ ফিয়ার, এখানের মধ্যে প্রিপোজিশনের প্রশ্ন আপনাদের। প্রিপোজিশন এখানে কোনটা বসবে আপনাদের কি মনে হয়? ট্রেমবলিং উইথ ফিয়ার, অফ ফিয়ার, ইন ফিয়ার নাকি ফর ফিয়ার? আমরা বুঝতেছি যে ট্রেমবলিং ফর ফিয়ার হবে না। ফিয়ার ওখানে বলা হচ্ছে যে ট্রেমবলিং মানে কি কাঁপাকাঁপি করা, সো ভয়ে কাঁপাকাঁপি করছে। হ্যাঁ, সো এখানের মধ্যে ফর জিনিসটা হবে না। অলরাইট, ফর মানে কারোর জন্য, এখানে জন্য বসালে কোনো মেক সেন্স করে না। বাকি তিনটার মধ্যে কোনটা হবে এখানের মধ্যে আপনারা আমাকে একটু বলেন, কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমি দেখতে পাচ্ছি হৃদয় আহমেদ ভাইয়া বলছেন উইথ হবে, সোহান ভাইয়া বলছেন উইথ, জান্নাত আপু বলছেন এ উইথ। আচ্ছা, আমির রহমান ভাইয়া বলছেন সি। আনফরচুনেটলি সি ইজ নট দ্য কারেক্ট ফিয়ার। ট্রেমবলিং ইন ফিয়ার, ফিয়ারের ভিতর কাঁপছে না। ইন মানে কি কোনো কিছুর ইনসাইডে বোঝানো, ইন, রাইট? সো এই প্রিপোজিশনটা হবে না, ট্রেমবলিং ইন ফিয়ার হবে না। ইনও হবে না, ফরও হবে না। ট্রেমবলিং অফ ফিয়ার হবে না, ট্রেমবলিং উইথ ফিয়ারই হবে। ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমার দেখে খুব ভালো লাগছে, সবাই আমাকে কারেক্ট আনসার দিচ্ছেন। উইথ হবে, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। সাইফুল ইসলাম ভাইয়া বলছেন আপু উইথ হবে, এন্ড ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ট্রেমবলিং উইথ ফিয়ার, এই যে কোন ওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশন ব্যবহার হবে এটাও কিন্তু আপনাদের জানা থাকতে হবে। হি ওয়াজ ট্রেমবলিং উইথ ফিয়ার, সে ভয়ে কাঁপছিল, তো সো সে ভয়ে কাঁপছিল, রাইট? সো এটা ট্রেমবলিং উইথ ফিয়ার হবে, এখানের মধ্যে প্রিপোজিশন উইথটা ইউজ করা হয়, ট্রেমবলিং উইথ ফিয়ার। 5 তাহলে উইথ হবে। আচ্ছা, আমাকে সামিরা আপু বলছেন 5B, বাট ইউ আর অ্যাকচুয়ালি রং আপু। নাথিং টু বি ডিসহার্টেন্ড অ্যাবাউট, ইটস ওকে, ভুল হতেই পারে, এটা ট্রেমবলিং উইথ ফিয়ার হবে। ওকে, তাহলে আমরা নেক্সটটাতে কি মুভ অন করতে পারি? আমরা যদি নেক্সটটাতে মুভ অন করতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা থামস আপ দিয়ে জানিয়ে দিবেন যে আপু নেক্সটটাতে মুভ অন করতে পারবেন, তাহলে আমি নেক্সটটাতে চলে যাব। সবাই আমাকে তাহলে একটা থামস আপ দিয়ে জানিয়ে দেন, অথবা ক্লিয়ার লিখলেও হবে, আমাকে কোনোভাবে একটু জানিয়ে দিলে হবে যে আমি নেক্সটটাতে যেতে পারবো। আচ্ছা, অনেকে আমাকে ক্লিয়ার লিখে জানিয়ে দিচ্ছেন, থামস আপ দিয়েও জানিয়ে দিচ্ছেন। ইরফান সাদিক ভাই আমাদেরকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন। আচ্ছা, মায়া আপু বলছেন নেক্সটটাতে মুভ অন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সটটাতে মুভ অন করছি। ওকে, ভেরি সিম্পল কোয়েশ্চেন, বাট আমরা কিন্তু এগুলাতেই মোস্টলি ভুল করে থাকি। সো দ্যাটস ওয়াই কি আপনারা কি বুঝতে পারছেন কেন আপনাদের জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা এতটা ইম্পর্টেন্ট? বিকজ আপনারা এখন বসে বসে অনেক লিস্ট ধরে ফিমেল মেল এইসব জেন্ডারের ইয়েগুলা পড়বেন, কোনটা ম্যাসকুলিন ফর্ম কি, এগুলা হচ্ছে কি সাথে চালিয়ে যাবেন, কিন্তু আপনাদের যদি এগুলাও আইডিয়া আসে যে আচ্ছা আগের বছরের প্রশ্নতে এটা এসেছিল, তাহলে এটা আরো মনে আপনাদের প্রপারলি থাকবে, আরো বেশি করে মনে থাকবে। তো দেখেন, ম্যাসকুলিন জেন্ডার অফ ভিক্সেন, ভিক্সেন ওয়ার্ডটার ম্যাসকুলিন জেন্ডার জানতে চেয়েছে। সব ওয়ার্ডেরই মোটামুটি ফিমেল মেল এরকম একটা ভার্সন থাকে, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন, রাইট? সো এটা যদি ফিমেল ভার্সন হয় ভিক্সেনটা, তাহলে এটার মেল ভার্সনটা কি, ম্যাসকুলিন ভার্সনটা কি, which is the masculine gender of vixen? ox, fox, mare নাকি ডো, কোনটা হবে আপনারা একটু বলেন। ফক্সের মেয়ে ভার্সন কি ভিক্সেন, নাকি অক্সের মেয়ে ভার্সন ভিক্সেন, নাকি মেয়ারের নাকি ডোয়ের, কোনটা? দেখি তো ভাইয়ারা আর আপুরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন কোনটা হতে পারে, এটা কোনটা হতে পারে। আচ্ছা, তাহলে একটু বলে দিই, অক্সের ফিমেল ভার্সন কিন্তু আপনার কাউ, রাইট? কাউ হচ্ছে যদি আপনার ফিমেল হয় তাহলে মেল হচ্ছে অক্স। ওকে, তো ছেলে গরু হলো কি আপনার অক্স, আর মেয়ে গরু হলো কাউ। এরপর আমরা আসি হচ্ছে কি হর্স, হর্স কিন্তু আপনার
ছেলেটা। অলরাইট, এখন হর্সের মেয়ে ভার্সনকে কি বলা হয়? ফিমেল হর্সদেরকে কি বলা হয়? ফিমেল হর্সদেরকে মেয়ার বলা হয়। ওকে, MERE। আর এখানের মধ্যে বাকের ফিমেল ভার্সন হলো কি আপনার ডো। তাহলে এখানের মধ্যে কোনটা আছে আর আপনাদের বাকি আছে তাহলে ফক্স, তাই না? তাহলে ফক্সেরই ফিমেল ভার্সন হলো আপনাদের ভিক্সেন। তাহলে যদি ফক্সের ফিমেল ভার্সনটা আমাদের জানা থাকতো, কারণ ভিক্সেন শুনে কিন্তু আমাদের মনে পড়বে না, অলরাইট, এটা খুবই স্বাভাবিক, ভিক্সেন ওয়ার্ডটা খুব একটা ব্যবহার করি না আমরা, কিন্তু ফক্স তো আমরা ব্যবহার করে থাকি, রাইট? ফক্স তো একটা কমন ওয়ার্ড। সো এই কমন ওয়ার্ডটাই যদি আপনার ভার্সনটা জানা থাকে, ম্যাসকুলিন আর ফেমিনিন বোথ, তাহলেই কিন্তু আপনারা অ্যাকচুয়ালি পারবেন জিনিসটা। দেখেন হর্সেরও যদি আপনার ফিমেল ভার্সনটা যে মেয়ার এটা জানা থাকতো, তাহলে আপনি এটা সবার আগে ক্রস করে দিতেন যে এটা হবে না, এটাও হবে না। আর অক্সেরটাও যদি জানা থাকতো, এটাও হবে না। তাহলে হোয়াট ডাজ ইট লিভ আস উইথ? ইট লিভস আস উইথ ফক্স, এন্ড ফক্সের ফিমেল ভার্সনটা হলো ভিক্সেন। আচ্ছা, যারা কারেক্ট আনসার করেছেন থ্যাংক ইউ সো মাচ। অনেকে অক্স বলেছেন, আবার অনেকে ফক্সও বলেছেন। সো তাহলে যারা ফক্স বলেছেন, ইউ গাইজ আর রাইট। আসাদুজ্জামান পলাশ ভাইয়া বলেছেন যে অক্স হবে, কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি রং ভাইয়া, বাট ইটস অ্যাবসলিউটলি ওকে, উই আর অল হিয়ার ট্রাইং, সো নট আ বিগ ডিল। আচ্ছা, সবাই তাহলে বুঝতে পেরেছি, তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। এরপরে আসে আবারও গ্রামাটিক্যাল প্রশ্নতে। অনেকে আমাদের মাঝে আছেন যারা গ্রামার পছন্দ করেন না, গ্রামার খুব একটা গ্রামাটিক্যাল প্রশ্ন আনসারও করতে চান না। অলরাইট, আই ওয়াজ ওয়ান অফ ইউ গাইস, সো আই অ্যাবসলিউটলি রিলেট। বাট আমাদের জানা থাকতে হবে অ্যাডমিশন সিজনের জন্য, কারণ দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এরকম কঠিন কঠিন কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন আসবে, আবার এরকম কিছু ইজি গ্রামাটিক্যাল প্রশ্ন আসবে যেগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি একটু গ্রামের রুলগুলো মনে থাকলেই না হয়ে যায়। অলরাইট, যেমন এটা দেখেন, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, দ্য আন্ডারলাইন্ড পার্ট ইজ, আন্ডারলাইন পার্টটা কোন ক্লজ? তাহলে আপনার জানা থাকতে হবে কোন ক্লজটা কি, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ, প্রিন্সিপাল ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ। এখানের মধ্যে একদম বলে দিই ইজি ভাবে, দ্যাট ওয়ার্ডটা দিয়েই কিন্তু আমরা বুঝে যেতে পারি যে এটা কোন ক্লজ। দ্যাট যে কানেক্টিং ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু বুঝে যেতে পারি যে এখানের মধ্যে কোন ক্লজটা হবে। তাহলে দ্যাট ওয়ার্ডটা কোন ধরনের ওয়ার্ড, এটা আমরা একটু বের করি। আচ্ছা, অনেকে বলছেন সাবঅর্ডিনেট ক্লজ, আর রাকিব ভাইয়া বলছেন সাবঅর্ডিনেট ক্লজ, নুসাইবা আপু বলছেন সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, অনেকেই সাবঅর্ডিনেট ক্লজ বলছেন। যারা সাবঅর্ডিনেট ক্লজ বলছেন, আপনাদের রিজনিংটা কি? নিশ্চয়ই কিছু একটা ভেবে সাবঅর্ডিনেট ক্লজ বলেছেন। সাবঅর্ডিনেট ক্লজ কেন? কারণ কনজাংশন মানে কি? কনজাংশন হচ্ছে সাম লিঙ্কিং ওয়ার্ডস, রাইট? কানেক্টিং ওয়ার্ডস, কনজাংশন। কারণ দ্যাটটা হলো কি একটা কনজাংশন। কোন ধরনের কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনও আছে। তো সাবঅর্ডিনেট কনজাংশন হলো কি দ্যাট। দ্যাটস ওয়াই আনসার আমাদের বসবে সাবঅর্ডিনেট ক্লজ, which is that. Okay, I know that he is honest. দ্যাটটা সাবঅর্ডিনেট কনজাংশন হওয়াতে আমরা এখানে সাবঅর্ডিনেট ক্লজে বসিয়ে দিতে পারি। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা তাহলে জিনিসটা। যাদের জন্য কনফিউশন আছে বলে দিই, দ্যাটটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন, যেমন দ্যাট, তারপর হচ্ছে কি আপনার আরো অনেক সাবঅর্ডিনেট কনজাংশন আছে, ওয়াট আছে, ইফ আছে, দো আছে, এগুলো আপনার সব সাবঅর্ডিনেট কনজাংশন। সো এগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে ক্লজটা হচ্ছে আসলে সাবঅর্ডিনেট ক্লজ। ভেরি ইজি। দেখেন, আপনার পুরো গ্রামারের সবকিছু মনে রাখতে হয় না, যে শুধু খালি কনজাংশন কোনগুলা কিসের আন্ডারে পড়ে এটা মনে রাখলেই কিন্তু আপনি এরকম প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। সো কনফিউজ হলে হবে না, অনেক ইজি কিন্তু ব্যাপারটা। দো, সিন্স, ওয়েন, ইফ এগুলা পেলেই কিন্তু আমরা বুঝে যাব যে এগুলা সাবঅর্ডিনেটিং ক্লজ। ইউ আর রাইট, রাকিব ভাইয়া রাইট একদম। Momin bhai বলছেন adjective clause, but unfortunately that is not the case. It will be subordinate clause. সবাই তাহলে ক্লিয়ার? আমি নেক্সটটাতে চলে যাই। ওল্ড ম্যান at the bridge এর মূল ভাব কি? মানে ওল্ড ম্যান একটা ব্রিজ, ধরেন হলো কি একটা নাটক, পোয়েম, স্টোরি, হোয়াটএভার ইট ইজ, এই জিনিসটার মূল ভাবটা কি? হ্যাঁ, সো মূল ভাব মানে কি? এই জিনিসটার সামারিটা কি, মানে মেইন পয়েন্টটা কি, এখানে জিনিসটা কি নিয়ে বলা হয়েছে, আপনার মূল বিষয়টা কি, এইটার টপিকটা কি? হোম সিকনেস নিয়ে, ট্র্যাজেডি অফ ওয়ার নিয়ে, রিকনসিলিয়েশন নিয়ে,
ট্র্যাজেডি অফ লাভ নিয়ে। কোনটা? হোম সিকনেস মানে আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে মুভ করি বা আমাদের হোম থেকে দূরে চলে যাই, হোমকে যে আমরা মিস করি, বাসা যে মিস করি, বাসার মানুষজনকে মিস করি, এই মিস করাটাকে বলা হচ্ছে হোম সিকনেস। অলরাইট, তাহলে মূল ভাবটা কি এই গল্পটা যাদের জানা আছে তারা নিশ্চয়ই জানবে এটার মূল ভাবটা কি। এগুলো আবারও বলছি, এগুলো ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন এসেছে আপনাদের, আর এগুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে। সবাই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন এখানের মধ্যে মূল ভাব কোনটা হবে। এটা হলো আপনার আর্নেস্ট হেমিংওয়ের একটা ছোট গল্প। সো আপনারা যদি ওই রাইটারের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে হচ্ছে কি ওনার লেখা একটা ছোট গল্প এটা। তাহলে এটার মূল ভাবটা কি কে জানেন আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেন তো দেখি আমার স্টুডেন্টরা এটা জানে নাকি। দীপ্ত ভাইয়া বলছেন বি, হৃদয় আহমেদ ভাইয়া বলছেন বি, ট্র্যাজেডি অফ ওয়ার নিয়ে। অনেকে আমাকে বি উত্তর দিয়ে দিচ্ছেন। আচ্ছা, সবাই আমাকে বলছেন বি। আরো একটু ট্রাই করেন তো দেখি। এম এস সাইফ ভাইয়া বলছেন বি, রুনা ইসলাম আপু বলছেন বি, সায়েদা নাফিসা আক্তার আপু বলছেন বি, রাগিব নূর ভাইয়াও বলছেন বি। আচ্ছা, অন্তর কুমার ভাইয়া বলছেন আবার এ। সো আমি দেখতে পাচ্ছি অনেকের এ আর বি এর মধ্যে কনফিউশনটা আছে। দেখি তো, এ হচ্ছে হোম সিকনেস। আচ্ছা, হোম সিকনেস হবে না, সবার আগেই বলে দিই। আচ্ছা, এটা হবে ট্র্যাজেডি অফ ওয়ার। অলরাইট, ট্র্যাজেডি অফ ওয়ার মানে হলো কি আপনার ট্র্যাজেডি অফ ওয়ার হলো কি আপনার বেসিক্যালি এই গল্পটার মূল ভাব। অলরাইট, এম এস সাইফ বলছেন স্প্যানিশ সিভিল ওয়ার ইজ দ্য রিজন। আচ্ছা, আমরা তাহলে এটার আনসারটা পেয়ে গিয়েছি, তাই না? কারো কোনো কনফিউশন আছে এই জিনিসটা নিয়ে? ওয়ার ট্র্যাজেডি, ওকে। তো জিনিসটা ওয়ারের মধ্যে যে ট্র্যাজেডিগুলো ঘটে, দুর্ঘটনাগুলো ঘটে, ওগুলা নিয়েই হচ্ছে কি আপনার এই ছোট গল্পটা। তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। আই গো টু রহিম। হিয়ার রহিম ইজ, এখানে রহিম কি ধরনের পার্ট অফ স্পিচ? এটা কি ইনফিনিটিভ, জেরান্ড, নাউন নাকি সাবজেক্ট? আই গো টু রহিম, রহিম ওয়ার্ডটা এখানে কি ধরনের পার্টস অফ স্পিচ? আরেকটা গ্রামারের প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন, কিন্তু এটা খুব একটা কিছু না। রহিম একটা মানুষের নাম, আর মানুষের নাম কি ধরনের পার্টস অফ স্পিচ হয় একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এটা খুব ইজি। আই হোপ এভরিবডি উইল বি এবল টু আনসার দিস ওয়ান বিকজ এটা খুব ইজি। দেখি তো সবাই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন তো এটার আনসারটা কি হবে। আচ্ছা, আয়াত ইসলাম আপু বলছেন বি, জেরান্ড। জেরান্ডের একটা হিউজ গিভঅ্যাওয়ে ইজ দ্য আইএনজি ফর্ম। অলরাইট, সো এখানে আইএনজি নেই আর রহিমের সাথে। সো রহিমটা হচ্ছে এক প্রকারের নাম, এন্ড নাম হলো কি আপনার কি ধরনের পার্ট অফ স্পিচ আন্ডারে পড়ে। ভার্ব হলো আপনার অ্যাকশন বুঝায়, আর নাম তাহলে কি ধরনের পার্ট অফ স্পিচে পড়ে। আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দিবেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আপনাদের, কারণ এগুলো কিন্তু খুবই বেসিক। অলরাইট, এগুলো খুব একটা কঠিন যে গ্রামাটিক্যাল কোনো কিছু এরকম না। দে আর জাস্ট ট্রাইং টু সি আপনার এই বেসিকের মধ্যে কতটা ক্লিয়ার আছে। অলরাইট, সো আপনার খুব একটা যে কঠিন কিছু একটা দিয়ে বসবে এরকম কিছু না। আপনাকে জাস্ট একটা ইজি সিম্পল জিনিস দিবে, বলবে এটা কি ধরনের পার্ট অফ স্পিচ, অথবা এটাকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো, এরকম টাইপের ইজি মোটামুটি একটু প্রিপোজিশনের প্রশ্ন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন, এরকম টাইপের কিছু প্রশ্ন দিবে আপনাদেরকে। অলরাইট, এগুলো মোটামুটি সবগুলোই গ্রামাটিক্যাল রুল আমাদের জানা আছে, ছোটবেলা থেকে আমরা প্র্যাকটিস করে এসেছি। ইএফটি বইয়ের থ্রু বলেন, আমরা ইংলিশ সেকেন্ড পেপারের থ্রু বলেন। সো এটা কিন্তু অনেক ইজি অ্যাকচুয়ালি। নীরব হাসান মিম বলছেন নাউন মেবি। মেবি কেন ভাইয়া? শিওর না কেন আপনি? এটা তো খুব সহজ একটা আনসার। তানভীর আহমেদ সৈকত ভাইয়া বলছেন নাউন। নরেন বিত্তে হারুন আপু বলছেন নাউন। আচ্ছা, সবাই বলছেন নাউন।
আচ্ছা, তাহলে এটার কারেক্ট আনসার হচ্ছে নাউন, কারণ রহিম, করিম, হোয়াটএভার দ্য নেম ইজ, কারো কোনো মানুষের নাম কিন্তু কি নাউন হয়? প্রপার নাউন হয়। ওকে, এটা কিন্তু আমরা জানি। কি নাউন হয় ওরা? প্রপার নাউন। মানুষের নাম কিন্তু অলওয়েজ নাউনই হবে, প্রপার নাউন। সো এখানের মধ্যে রহিমটা কিন্তু আসলে একটা নাউন, হুইচ ইজ আ প্রপার নাউন। যদি বলে কি ধরনের নাউন? প্রপার নাউন। এটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি, এটাও আমরা বলে দিতে পারবো। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন, অথবা কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন, হোয়াট এভার ইউ কল ইট, দেয়ারস অল কাইন্ডস অফ নেমস ফর ইট। সো এই নাউনগুলো যদি মানুষের জানা থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটা সবাই আনসার করতে পারবে। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, এখানের মধ্যে আ লিটল মানি ইন মাই পকেট, মেনি মানি ইন মাই পকেট, ফিউ মানি ইন মাই পকেট, নাকি আ ফিউ মানি ইন মাই পকেট, কোনটা বসবে এটা আমরা এখানে বের করব। আর মানি ইজ দ্য মেইন ফ্যাক্টর হিয়ার। মানি ওয়ার্ডটা কি ধরনের নাউন, কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন, এটা আপনার জানা থাকলেই কিন্তু এই প্রশ্নটার উত্তর আপনারা দিতে পারবেন। সো একটু দেখি আমরা এই কমেন্ট বক্সে সবাই একটু আমাকে জানান এটার আনসার কি হবে। আমি একটু দেখি আমার স্টুডেন্টরা এটা অ্যাকচুয়ালি পারে নাকি। দেখি আমাকে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন তো। আর আপনারা যারা আজকে ক্লাস করছেন তারা অবশ্যই কোনো কনফিউশন থাকলে বিউপি রিলেটেড আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, তাহলে আই উইল ট্রাই টু হেল্প আউট। এটার আনসারটা কি হবে? আ লিটল, মেনি, ফিউ, আ ফিউ। কাউন্ট নাউন কি? যেই নাউনগুলো হাতে গোনা যায়, আর যেগুলা গোনা যায় না, যেগুলা কাউন্ট করা যায় না, ওগুলা হলো আপনার নন কাউন্ট নাউন। মানি কি গণা যায়? শুনেন, মানি আর কারেন্সি কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। টাকা গণা যায়, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, কিন্তু মানি আমরা কি এভাবে বলতে পারি 1 মানি, 2 মানি, 3 মানি? নো। তাহলে কিন্তু মানি হলো আপনার নন কাউন্ট নাউনের আন্ডারে পড়ে, আনকাউন্টেবল নাউন। ওকে, সো আনকাউন্টেবল নাউনের আগে কোন ওয়ার্ডগুলা বসে এগুলা আমাদের জানা থাকতে হবে। অনেকে বলছেন ফিউ, অনেকে বলছেন আ লিটল। সরকার চন্দন ভাইয়া বলছেন বিউপি পাবলিক অর প্রাইভেট? ভাইয়া বিউপি দেশের 31তম পাবলিক ভার্সিটি, যেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের সশস্ত্র বেসিক্যালি আর্মি, বাংলাদেশ আর্মি আমাদের হচ্ছে কি জিনিসটা ভার্সিটিটা করেছে। ফিউ বলছেন, আ লিটল বলছেন। আচ্ছা, রাগিব নূর ভাইয়া বলছেন আপু বিউপিতে কি একসাথে দুইটা ইউনিটে এক্সাম দেওয়া যায়? অবশ্যই একসাথে দুইটা ইউনিটে এক্সাম দিতে পারবেন। দুইটা ইউনিট বলতে এখানে আমাদের ফ্যাকাল্টি আছে, FBS, FASS, FSSS, FTS এগুলা আছে। সো FST সরি, সো এগুলা হচ্ছে কি আমাদের এক একটা ফ্যাকাল্টি, এগুলার আন্ডারে আপনি এক্সাম দিতে পারবেন। অনেকে বলছেন এ আর লিটল, আবার অনেকে বলছেন ফিউ। আনসারটা আসলে কি হবে? কোন ডিটারমাইনারটা এখানে বসবে আমাদের জানা থাকতে হবে। নাউনের সাথে কাউন্ট নাউনের সাথে কোন ডিটারমাইনার বসে, নন কাউন্ট নাউনের সাথে কোন ডিটারমাইনার বসে। এখন মানির সাথে বসবে আপনার লিটল। ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আনসারটা হবে লিটল। লিটল মানি, এই ডিটারমাইনারটা এখানে ব্যবহার হবে, লিটল। নন কাউন্টের সাথে তাহলে কোন ডিটারমাইনার যায়? লিটল যায়। মেনি কিন্তু হচ্ছে কি আপনার কাউন্ট নাউনের সাথে যায়। ওকে, মেনি, আই হ্যাভ মেনি ফ্লাওয়ার্স। ওকে, সো বেসিক্যালি এটা হবে হচ্ছে আপনার আনকাউন্ট নাউন আছে যেহেতু বা ডিটারমাইনারটা, ওটাই হবে লিটল হবে। অলরাইট, তাহলে আমরা কি বুঝতে পেরেছি এটা? তাহলে আমি নেক্সটটাতে চলে যেতে পারি। আচ্ছা, আমি তাহলে নেক্সট প্রশ্ন চলে যাই। The virtuous be always happy, মানে the virtuous তারপর একটা be verb তারপর always happy। এটার আনসারটা আমি আপনাদেরকে বলে দিই, আপনারা সবাই আমার সঙ্গে আছেন আশা করছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই রুলটা আপনাদের জানা নাও থাকতে পারে। the virtuous এখানের মধ্যে আপনার ডিটারমাইন করবে কোন নাউনটা বসবে, ঠিক আছে? the virtuous। ওকে, সো এখানের মধ্যে ধরেন আমি বললাম the virtuous, in the same way the blind। তার মানে কি এখানের মধ্যে এই পুরো ওয়ার্ডটা দিয়ে আমি একটা গ্রুপ অফ পিপলকে বুঝাচ্ছি, তাই না? দ্য ভার্চুয়াস, যারা অনেক ভার্চুয়াস। আবার দ্য ব্লাইন্ড মানে যারা ব্লাইন্ড, চোখে দেখে না। সো এই যে দ্য ভার্চুয়াস একটা গ্রুপ অফ পিপলকে আমি বুঝাচ্ছি এখানের মধ্যে। তাহলে আনসারটা এখানে কি হবে?
দ্য ভার্চুয়াস একটা ধরে আগাবো আমরা। একটা গ্রুপ অফ পিপল, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? একটা প্লুরাল কমন নাউন হয়ে গেল না? এটা একটা প্লুরাল হয়ে গেল। দ্য ভার্চুয়াস একটা গ্রুপ অফ পিপলকে ফুল বুঝাচ্ছেন, তাই না? দ্য ভার্চুয়াস একটা মানুষ না, একটা গ্রুপ অফ মানুষ, মানে এটা প্লুরাল। তাহলে এখানে যদি প্লুরাল হয় তাহলে এটাও প্লুরাল হবে না, দ্য ভার্চুয়াস আর হবে এখানে। অলরাইট, এখানে কি হবে? দ্য ভার্চুয়াস আর। দ্য আনসার উইল বি দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। দ্য ভার্চুয়াস এখানে দাটা বসার কারণে ভার্চুয়াসের আগে এটা এই অ্যাডজেক্টিভটা আমাদের প্লুরাল হয়ে গেল। সো এটা প্লুরাল কমন নাউনে পরিণত হলো, দ্য ভার্চুয়াস। যেমন কি দ্য ব্লাইন্ড, সব ব্লাইন্ড পিপল বুঝাচ্ছি আমি, একটা গ্রুপ অফ ব্লাইন্ড পিপল বুঝাচ্ছি। যেহেতু এটা প্লুরাল হয়ে গেল তাহলে ভার্বটা আমাদের প্লুরাল বসবে, আর বসবে। দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। এভরিবডি গট ইট? তাহলে দ্য ভার্চুয়াস কেমনে প্লুরাল হলো? আর প্লুরালের জন্য প্লুরাল ভার্ব তো বসবে, এটা আমরা তো বুঝতেই পারছি। ওকে, তাহলে ইয়েস, আমাকে অনেকে আনসার করেছেন। তানজির ভাইয়া বলছেন আর, ইউ গাইজ আর ভেরি রাইট, এটা আর হবে। তাহলে আমি নেক্সটটাতে চলে যাই। আই স্টিল, এটা তো আমরা দেখেছি। হি ড্রিমস ড্যাশ রানিং হিজ ওন বিজনেস। হি ড্রিমস ড্যাশ রানিং হিজ ওন বিজনেস। হি ড্রিমস by running his own business, he dreams in running in the own business, he dreams of running his own business, নাকি he dreams before running his own business। এই ওয়ার্ডগুলোর মিনিং জানা থাকলে এইখানে প্রিপোজিশন কোনটা বসবে এটা খুব ইজিলি বুঝে যাব আমরা। ও স্বপ্ন দেখে ওর নতুন নিজের ব্যবসা রান করার, ওর নিজের ব্যবসা চালানোর স্বপ্ন দেখে সে। সো ড্রিমস অফ হয় আনসার। তাহলে এখানে কি হবে? আনসার হবে আপনার ড্রিমস অফ। এগুলো জানা থাকতে হবে, এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে যে আনসার এখানের মধ্যে কোনটা হয়ে থাকে। আনসার কিন্তু হবে ড্রিমস অফ। হি ড্রিমস অফ রানিং হিজ ওন বিজনেস, অফ। এনিওয়েজ, আচ্ছা আমরা বুঝে গেছি এটা অফ হবে। তাহলে আমরা নেক্সটটাতে মুভ অন করতে পারি। She argued dash me about the marriage. She argued with me about the marriage. She argued for me about the marriage. She argued to me about the marriage. She argued from me about the marriage. কোনটা হবে? কারোর সাথে আপনি এগ্রি করেন, ঠিক আছে, আর্গিউ করেন। অলরাইট, সো কারোর সাথে আর্গিউ করেন নাকি কারো কাছে আর্গিউ করেন নাকি কারো থেকে আর্গিউ করেন, কোনটা আপনার কাছে সেন্স মেক করছে? আপনি কারো সাথে আর্গিউ করেন, তাই না? She argued with me about the marriage. তাহলে আনসার কি হবে? She argued with me about the marriage। কারণ আর্গিউ মানে ঝগড়া করা বা তর্ক বিতর্ক করি আমরা, আর্গুমেন্ট করি with somebody, argue with somebody। তাহলে এখানে হবে argue with me about the marriage, ও আমার সাথে বিয়েটা রিলেটেড আর্গিউ করেছে। নেক্সট এতে চলে যাই। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট? লেট মি গো, এটা কি ধরনের সেন্টেন্স? এটা আমি দিয়েছি কারণ আমরা লাস্ট ক্লাসে সব সেন্টেন্স টাইপ অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, কোনটার মিনিং কি, কেমনে আইডেন্টিফাই করবো, এগুলা কিন্তু লাস্ট ক্লাসে আমি গ্রামারের রুলটা পুরোপুরি বলে দিয়েছি। সো আজকে আমরা দেখবো লেট মি গো, আমাকে যেতে দাও। এই লেট ওয়ার্ডটা থাকলেই কিন্তু আমরা বুঝে যাই এটা কি ধরনের সেন্টেন্স। লেট ওয়ার্ডটা থাকলে আমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারি যে এটা হলো আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। অলরাইট, আনসার হবে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট ওয়ার্ডটা থাকলে আমরা বুঝে যাবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ফ্যাক্ট থাকলে এটা অ্যাসার্টিভ, আর হচ্ছে কোনো যদি হচ্ছে কি এক্সক্লেমেশন সাইন থাকে তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা আমরা লেট ওয়ার্ডটা দেখে বুঝে যাই। আর আমরা জানি লেট প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্ব, এটাই হলো কি আমার বেসিক্যালি হচ্ছে কি স্ট্রাকচার, গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারটা। আচ্ছা, আমরা তাহলে নেক্সটটাতে মুভ অন করতে পারি। The passive form of who killed the bird is, তাহলে এটা অ্যাক্টিভ ফর্মে দেওয়া আছে, এটাকে আপনার প্যাসিভ করতে হবে। আর দেখেন আপনার যে সেন্টেন্সটা দেওয়া আছে ওটা কিন্তু আপনার কোয়েশ্চেন ফর্মে দেওয়া আছে। অলরাইট, যে who killed the bird মানে ইন্টারোগেশন সেন্টেন্সে দেওয়া আছে, তাই না?
আপনাকে একটা প্রশ্ন করছে, আর এরকম প্রশ্নবোধক শব্দ সেন্টেন্স যখন থাকে, বাক্য যখন থাকে, প্যাসিভ ফর্মে নিতে হলে আপনার হচ্ছে কি বাই ওয়ার্ডটা ব্যবহার হয়। ওকে, হু কিলড দ্য বার্ড, বাই, এরপর হু এর বদলে আপনার হচ্ছে কি ওটা চেঞ্জ হয়ে হুম হয়ে যাবে, বাই হুম, তারপর হচ্ছে কি ওয়াজ দ্য বার্ড কিলড, বাই হুম ওয়াজ দ্য বার্ড কিলড। ওকে, বার্ড হচ্ছে এখানে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই সিঙ্গুলার এটা বসেছে, আমাদের ভার্বটা বসেছে বাই হুম ওয়াজ দ্য বার্ড কিলড। তাহলে আনসার কি হবে এখানে? আনসার হবে আপনার বাই হুম ওয়াজ দ্য বার্ড কিলড। মানে আমরা এখন এই জিনিসটাকে জাস্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে নিয়ে গেলাম। অনেকেই হচ্ছে কি কারেক্ট আনসার দিচ্ছেন, ভেরি গুড। আয়াত ইসলামা বলছেন এ, আরিফুল ভাইয়া বলছেন এ, সাইফ ভাইয়া বলছেন এ। ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। হু কিলড দ্য বার্ডটা হয়ে যাবে বাই হুম ওয়াজ দ্য বার্ড কিলড। হু এর কারণে হোম ওয়ার্ডটা ব্যবহার হবে, হু থাকলে আমরা হোমে চলে যাব। আন্ডারস্টুড এভরিওয়ান? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V3 ফর্ম। ওকে, এই নিয়মটা আমরা এখানে ফলো করছি। তাহলে আমি নেক্সটটাতে চলে যাই। চেঞ্জ দ্য ন্যারেশন অফ অ্যাঞ্জেল সেড I bought a pen yesterday. এঞ্জেল নামের একজন মানুষ বলেছে যে I bought a pen yesterday। এখানে দুইটা কোটেশনের ভিতর দেওয়া আছে, আর ন্যারেশন চেঞ্জ করলে আমরা জানি কোটেশনটা উঠে যায়, আর হচ্ছে কি মাঝখানে দ্যাট ওয়ার্ডটা বসে। ওকে, সো অ্যাঞ্জেল সেড দ্যাট she had bought a pen yesterday. ওকে, আনসার হবে অ্যাঞ্জেল সেড দ্যাট she had bought a pen yesterday. Understood everyone? তানজি ভাইয়া বলছেন এ, রাগিব ভাইয়া বলছেন এ। ইউ গাইজ আর রাইট। ইনডিরেক্ট ন্যারেশনে কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার হচ্ছে। হ্যাড মানে কি, হ্যাড থাকলে আমরা বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সটা তো ব্যবহার হচ্ছে কারণ এখানে অলরেডি এটা পাস্ট টেন্সে আছে। আপনার সেন্টেন্সটা পাস্ট টেন্সে যদি থাকে বা হচ্ছে কি আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে, তখন হচ্ছে কি আপনার ন্যারেশন চেঞ্জিং এর সময় এটা হচ্ছে কি আপনার পাস্ট পারফেক্ট টেন্সে চলে যায়, আমরা জানি। আর এই জিনিসটা আপনার পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সবাই তাহলে ক্লিয়ার? আমরা তাহলে নেক্সটটাতে চলে যাই। He always lags behind. কোনটা হবে? Won't he? Can't he? Didn't he? Doesn't he? কোনটা হবে আনসার? আমরা জানি এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ একটা জিনিস বসবে, দ্যাটস ওয়াই এগুলো সব নেগেটিভ ফর্মে দেওয়া আছে। সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য এটা নেগেটিভ ইন্টারোগেটিভে বসবে। তাহলে won't he, can't he, didn't he নাকি doesn't he, কোনটা হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনে টেন্স অনুসারে অক্সিলারি হয়, এটা আমরা জানি, তাই না? তাহলে টেন্স অনুসারে কিন্তু এখানে অক্সিলারি হবে। এখানে টেন্স কোন টেন্সে আছে ওই অনুযায়ী কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা ব্যবহার হবে ট্যাগ কোয়েশ্চেনে। তাহলে এখানের মধ্যে কোনটা হবে? আর সেন্টেন্সটা তো নেগেটিভ হয়, আমরা এটা বুঝতেছি। সো আনসার ডি বলতেছে সবাই, এন্ড ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট, এটা ডাজন্ট হি হবে। আমরা নেক্সটটাতে চলে যাই। সবাই আমাকে আনসার দিয়েছেন ডি। নুরি ইমান ভাইয়া, তারপর মায়া আপু সবাই আমাকে ডি বলছেন। মর্জিনা আক্তার আপু ডি বলছেন। তাহমিদ আল জুনায়েদও ডি বলছেন, এন্ড ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। সব স্টুডেন্টরাই দেখি পারছে সব কোয়েশ্চেন, আই এম সো গ্ল্যাড টু সি দ্যাট। তাহলে আমরা এটাতে চলে যাই নেক্সটটাতে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। He is an adept in music. He is adept in music. He is adept to music. He is an adept on music. Adept ওয়ার্ডটার মিনিং বুঝলেই কিন্তু আমরা এখানে কারেক্ট সেন্টেন্সটা পেয়ে যাই। ওকে, তাহলে adept ওয়ার্ডটার মিনিং কি? adept ওয়ার্ডটার মিনিংটা যদি আমরা জেনে থাকি তাহলেই কিন্তু আমরা কারেক্ট আনসারটা পেয়ে যাব। adept মানে হলো কি আপনার কোনো কিছুতে স্কিলফুল হওয়া, মানে কোনো কিছুতে দক্ষ হওয়া। অলরাইট, তো adept মানে
কোনো কিছুতে দক্ষ হওয়া। হ্যাঁ, তাহলে কি অ্যাডাপ্টের সাথে তাহলে কোন প্রিপোজিশনটা বসে এটা আমাদের জানা থাকতে হবে। অ্যাডাপ্টের সাথে আমরা জানি আমরা হচ্ছে কি সবসময় ইন প্রিপোজিশনটা বুঝাই। ওকে, আমি দেখছি অলরেডি আমার কাছে আনসার চলে আসছে। অনেকে বি বলছেন, তানজিনা তারিন আপু বলছেন বি, তানজির ভাইয়া বলছেন অ্যাডাপ্ট ইন, নরেন বিনতে হারুন ভাইয়া বলছেন সি অ্যাডাপ্ট টু মিউজিক। না, অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাডাপ্ট দুইটা কিন্তু ডিফারেন্ট। অ্যাডাপ্ট করা মানে হচ্ছে কোনো কিছুর সাথে খাপ খেয়ে চলা, বাট অ্যাডাপ্ট মানে কোনো কিছুতে দক্ষ, কোনো কিছুতে দক্ষ, তাহলে অ্যাডাপ্ট ইন মিউজিক হয়। সো আনসারটা এখানের মধ্যে হি ইজ অ্যাডাপ্ট ইন মিউজিক হবে। সরি, আনসারটা হবে আপনার হি ইজ অ্যাডাপ্ট ইন মিউজিক। ওকে, আমরা তাহলে নেক্সটটাতে চলে যাই। দ্য অ্যান্টোনিম অফ এলিগেন্ট ইজ, তাহলে এলিগেন্ট ওয়ার্ডটার অ্যান্টোনিম জানতে চাচ্ছি আমরা, ঠিক আছে? এলিগেন্ট ওয়ার্ডটার অ্যান্টোনিম, এলিগেন্ট ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হবে? মানে অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড, আর এলিগেন্ট শব্দটার মানে কি আমরা জানি কোনো কিছু গর্জিয়াস হওয়া, মার্জিত হওয়া, এটাকে আমরা এলিগেন্ট বুঝিয়ে থাকি। অলরাইট, সো এলিগেন্ট মানে কি কোনো কিছু মার্জিত, ওকে, মানে অনেক সুন্দর দেখাচ্ছে, রাইট? তাহলে হচ্ছে কি এলিগেন্ট ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ডটা এখানের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে। দেখি এখানের মধ্যে কি কি আছে। ইউলজি, পেন্ডেন্ট, অকওয়ার্ড, ইগোইস্টিক্যাল। ওকে, অনেক কঠিন কঠিন কিছু ওয়ার্ড আছে, কিন্তু সবচেয়ে বেশি এটার সাথে যাচ্ছে কি এলিগেন্টের একদম অপোজিটটা অকওয়ার্ড। আনসারটা তাহলে কি হবে এখানে? আনসারটা হয়ে যাবে আপনার দ্য ওয়ার্ড অকওয়ার্ড। ওকে, অকওয়ার্ড মানে বেমানান, কোনো কিছু বেমানান লাগা। ধরেন হচ্ছে কি একটা সুন্দর একটা রুমে একটা হচ্ছে কি আপনার খুব কুৎসিত দেখতে একটা সোফা আছে, তো ওটা ওখানে দেখতে মানাচ্ছে না, পুরো ইয়েটার সাথে রুমটার সাথে ডেকোরের সাথে মানাচ্ছে না, তাহলে আমরা কি বলবো যে সোফাটা অনেক অকওয়ার্ড লাগছে এই রুমটাতে। তাহলে এলিগেন্ট না লেগে অকওয়ার্ড লাগছে। এলিগেন্ট মানে অনেক মার্জিত লাগছে, আর অকওয়ার্ড লাগছে মানে বেমানান লাগছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে চুজ করে নিব দ্য ওয়ার্ড অকওয়ার্ড, মানে কুৎসিত লাগা, খারাপ লাগা। ইউলজি মানে প্রশংসা করা, পেন্ডেন্ট মানে তো হচ্ছে বিলম্বিত, আর হচ্ছে কি ইগোইস্টিক্যাল মানে আপনাদের স্বার্থপরায়ণ, মানে ইগোইস্টিক্যাল মানুষদেরকে যেটা বলে, স্বার্থপর মানুষ যেটা বলে ওইটা। ওকে, তাহলে সবাই কি পেয়ে গিয়েছেন আনসার? ইজ এভরিবডি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আচ্ছা, মুশফিকুর রহমান রতুল ভাইয়া জিজ্ঞেস করছেন আপু বিউপি এক্সাম কবে? ভাইয়া বিউপি এক্সাম এখনো অ্যানাউন্স করা হয়নি, অ্যানাউন্স করা হলে অবশ্যই জেনে যাবেন। আমাকে সবাই কারেক্ট আনসার দিয়ে দিচ্ছেন। অন্তর কুমার ভাইয়াও বলেছেন অকওয়ার্ড, ইউ গাইজ আর রাইট, অ্যাবসলিউটলি। সবার তাহলে ক্লিয়ার হয়ে গেছে, আমি নেক্সটটাতে মুভ অন করতে পারি। And this will be our last question for today. So সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো। What is the synonym of isolation? আমরা খুব ইজি একটা দিয়ে শেষ করছি। What is the synonym of the word isolation? আইসোলেশন মানে কি, আমরা কোভিডের সময় এই ওয়ার্ডটা অনেক শুনেছিলাম যে আপনার যদি কোভিড-19 এর কোনো সিমটমস দেখা যায় তাহলে আপনি সাথে সাথে আইসোলেশনে চলে যাবেন, তাই না? তার মানে কি একদম আলাদা হয়ে থাকা। হ্যাঁ, মানে লোনলি মানে আলাদা, বেসিক্যালি আইসোলেশন মানে আলাদা হয়ে থাকা। তাহলে 20 এর আনসার কি হবে? এই ওয়ার্ডটার সিনোনিম চাচ্ছে, এই ওয়ার্ডটার সিনোনিম কি হবে? আমাকে অনেক আনসার দিয়ে দিচ্ছেন। সেপারেশন, আলভিন ভাইয়া বলছেন 20B সেপারেশন হবে। আচ্ছা, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। দ্য আনসার ইজ, যারা বি আনসার করছেন, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। The answer will be separation. The segregation যদি বলে সেম, কিন্তু segregation মানে আলাদা করে দেওয়া। Separation will be the answer. Isolation এর ঠিক অপোজিট হচ্ছে কি, সরি, ঠিক সিনোনিম হচ্ছে আপনার separation. Loneliness, depression, sadness এগুলো একটু রিলেটেড ইমোশনস, বাট ইটস নট দি সিনোনিম। এটার একদম কাছাকাছি মিনিং আমরা পাচ্ছি সেপারেশন এর ভিতরে। সো দ্যাট ইজ অল ফর টুডে। আশা করছি সবার কাছে ক্লাসটি ভালো লেগেছে।